সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস ওয়াইজ কনসেপ্ট এর আজকে লেনদেনের দ্বিতীয় অধ্যায় লেনদেন এর দ্বিতীয় টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা থেকে তোমরা বুঝতে পারবে যে এই অধ্যায়ে যে প্রশ্নগুলো হয় ওই প্রশ্নগুলোর সমাধান এবং খুব অল্প সময়ে খুব সহজেই তোমরা যে প্রশ্নগুলো আসবে ওই প্রশ্নগুলো সমাধান নিশ্চিত করে 10 নাম্বার তোমরা এখান থেকে তুলতে পারবে। আশা করি আমি এই যে আজকে তোমাদের প্রথম এই লেনদেনের অধ্যায় থেকে মানে দ্বিতীয় অধ্যায়ের লেনদেনের অংশ থেকে আমি তোমাদের প্রথম প্রশ্নটা আমি বোর্ডে লিখে নিচ্ছি আমার আলোচনার সুবিধার্থে। তোমরা আশা করি এখান থেকে বুঝে নিতে পারবা যে আমি কিভাবে যে সমস্যাগুলো সমাধান করি তা। আচ্ছা, তাহলে আলোচনায় যাই। আমি গত ক্লাসে যে আলোচনা দিয়েছিলাম আমাদের যেই লেনদেনের যেই অধ্যায় আছে ওদের যে প্রশ্নগুলো হয় মূলত প্রশ্নর বেস দিয়েছিলাম 3টা। আমার ওই কথার সাথে আমার আলোচনার সাথে আজকের যে প্রশ্নটা তোমাদের বোর্ড বইয়ের যেটা সৃজনশীল প্রশ্ন ওইটার যে প্রশ্নগুলো আসছে তোমরা একটু মিলাই দেখতে পারবো যে আমার প্রশ্নগুলো এখানে আছে হুবহু। তো প্রথম ক নম্বর প্রশ্ন ছিল আসছে এখানে কি, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে এদের মোট পরিমাণ কী করো নির্ণয় করো। তারপর প্রশ্ন আসছে কি, ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণসহ কী করো ব্যাখ্যা করো। তারপর আসছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে আমার তিনটা প্রশ্ন 3টা এখানে আসছে। আচ্ছা, তাহলে এখন প্রথম তোমাদের এই যে প্রথম ক নম্বর প্রশ্ন আমার ওই প্রথম ক নম্বর প্রশ্ন যদি সমাধান করতে যাই তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন কিছু ঘটনা আছে সেগুলা কিছু উদাহরণ আমি দিয়েছিলাম। তো আজকে আমরা প্রথমত এই লেনদেনগুলো পড়ব। লেনদেনগুলো পড়ে দেখব যে এখানের যে ঘটনাগুলো ঘটেছে ওইগুলোর সাথে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন আসছে কিনা। যদি দেখি ওই লেনদেন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন আসে নাই, তার মানে এটা কী হবে না, লেনদেন হবে না। ওইটাকে আমরা এই ক নম্বর প্রশ্নের নিয়ে আসবো। আচ্ছা, তো প্রথম ডিসেম্বর 1 প্রথম এই প্রশ্নটা যদি দেখি, প্রথম এখানে লেনদেনের মধ্যে যে আছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এই যে রিফাত এন্টারপ্রাইজ ওর প্রতিষ্ঠানের শুরুতে সে 5 লক্ষ টাকা নিয়ে কী করেছে, ব্যবসাটা শুরু করেছে। 2 নাম্বার আসছে 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তার মানে এইটা দেখাচ্ছে এটার সাথে এই যে 5 লক্ষ টাকা প্রথম যেটা দেখলাম ওইটাতে দেখা যাচ্ছে কি 5 লক্ষ টাকার ব্যবসায় আদান প্রদান হয়েছে। তারপর দ্বিতীয় যেটা ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, এটা কিন্তু যদি আমরা দেখি তাহলে এখানেও দেখা যাচ্ছে কি 50,000 টাকা দিয়ে যখন ব্যাংক হিসাব করলো তাহলে ব্যাংকে 50,000 টাকা গেছে এবং সাথে সাথে সেই 50,000 টাকা দিতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে কত টাকা, 50,000 টাকা। তারপর 3 নম্বর যেটা ওটা বললো কি 5 তারিখে ডিসেম্বরের দাঁড়ে পণ্য ক্রয় 25,000 টাকা। তাহলে দাঁড়ে যখন পণ্য কিনলো তাহলে তার ব্যবসায় কী দাঁড়ালো, একটা জিনিস আসছে, পণ্য আসছে সাথে সাথে তার ব্যবসায় হয়তো নগদ টাকা যায় নাই, না যাইলেও কিন্তু তার ব্যবসায় একটা পাওনাদার নামক একটা বিষয় দাঁড়িয়েছে। কেননা যার থেকে সে পণ্যগুলো কিনেছে ও এই রিফাত এন্টারপ্রাইজের কাছ থেকে টাকাগুলো দাবি রাখে। আর তৃতীয় পক্ষ যেটা দাবি সেটা হচ্ছে দায় এবং সেটা হলো পাওনাদার। আচ্ছা, তারপর 7 তারিখে দেখা যাচ্ছে নগদে পণ্য বিক্রয়, এটাও লেনদেন। কারণ এটা লেনদেন হওয়ার কারণ হচ্ছে যখন আমি নগদে পণ্য বিক্রি করলাম আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি আসছে, আমার ব্যবসা বলবো না, আমি এটা রিফাত এন্টারপ্রাইজের ব্যবসা, এই ব্যবসায় কি আসছে নগদ টাকা আসছে এবং সাথে সাথে কি বিক্রয় নামক একটা আয় বেড়েছে। তারপর ডিসেম্বর 10 তারিখে যদি দেখা যায় বললো যে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলো কয় টাকা, 40,000 টাকা। আচ্ছা, তাহলে এই লেনদেনটার দিকে এই ঘটনার দিকে যদি তাকাই তাহলে এই ঘটনার দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে এই যে মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন যে লোনটা নিল ওটার সাথে ব্যবসার সাথে কোনো রিলেটেড নাই, মানে সম্পর্ক নাই। তার মানে এটা কি হবে না, লেনদেন হবে না। এই ঘটনাটাকে আমরা কি বলবো না, লেনদেন বলবো না। তাহলে এই 10 তারিখ আমাদের জন্য কি নয়, লেনদেন নয়। ওকে, তারপর 15 তারিখে যদি যাই তাহলে দেখা যাচ্ছে এখানে কি 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করলো। তাহলে এই যে 15,000 টাকার 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের জন্য যে ফরমাইশ দিলাম, এই ফরমাইশের দিলাম মানে হচ্ছে অর্ডার করলাম, এখন আসবাবপত্র কিনি নাই। যদি কিনতাম তাহলে ব্যবসায়ে একটা জিনিস আসতো সাথে সাথে একটা জিনিস চলে যেত, তাহলে এটাও আমাদের জন্য কি হবে না, লেনদেন হবে না। ওকে, তারপর আমরা ডিসেম্বর 20 তারিখের দিকে তাকাই। ডিসেম্বর 20 তারিখের দিকে যদি তাকাই বললো যে পাওনাদারকে পরিশোধ কয় টাকা, 15,000 টাকা। যখন পাওনাদারকে 15,000 টাকা আমরা পরিশোধ করলাম তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে
কি চলে গেল, নগদ টাকা চলে গেল, এবং সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠানে একটা দায় ছিল পাওনাদার নাও, ওই দায়টা কমে গেল। ওকে, তাহলে আমরা এখন এই যে রিফাত এন্টারপ্রাইজের যে লেনদেন, যে ঘটনাগুলো দেওয়া আছে, এই ঘটনাগুলো থেকে আমরা নিশ্চিন্তে বলতে পারি যেগুলো লেনদেন হয় সেগুলো প্রথম হলো ডিসেম্বর 10 তারিখ এবং ডিসেম্বর কত তারিখ, 15 তারিখ, কারণ এইগুলা দ্বারা ব্যবসায়ে কোনো কিছু আসতেছেও না আর ব্যবসাতে কোনো কিছু যাচ্ছেও না। তাই আমি যদি এই প্রশ্নটা যদি সমাধান করতে যাই, তাহলে প্রথমত আমি কি করব, এই যে ক নাম্বারটা লিখবো, লিখে কষ্ট করে এই লাইনটা লিখবো, ব্যবসায়িক লেনদেন এবং ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো না লিখে আমরা করা হলো লিখবো। তাহলে এই কথাটা লিখতে পারি আমরা, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে তাদের মোট পরিমাণ নির্ণয় করা হলো। ওকে, তাহলে এটার জন্য আমরা গড় করব। গড়টা কেমন করব, গড় এটা ব্যবহার করবো আমরা, গড়টা করিনি। তাহলে এখানে গড় লিখবো যে এখানে 2টা টাকার গড় লিখবো আমরা, একটা তারিখের গড় লিখবো, তার মানে তারিখ লিখবো এখানে, এই জায়গায় লিখবো তারিখ, এই জায়গাতে লিখবো বিবরণ, এই জায়গায় লিখবো টাকা, এই জায়গায় লিখবো কি টাকা। তাহলে গড়টা আমাদের দেখা হয়ে গেল। আমরা গড়টা লিখবো কিংবা তারিখ, বিবরণ, টাকা, এভাবে করে আমরা গড়টা করে নিব। গড়টা করার পর আমরা শুধুমাত্র 10 এবং 15, এই ডিসেম্বর 10 তারিখ এবং 15 তারিখ এই 2টা লেনদেন এখানে সুন্দর করে লিখে বসাই দিব, কারণ এগুলো কিনে ব্যবসায়িক লেনদেন নয়, কারণ এগুলো দ্বারা ব্যবসায় কোনো কিছু আসলো না আর ব্যবসা থেকে কোনো কিছু গেলেও না। তাহলে লিখে দিই আমরা এখানে প্রথমত সালটা ইউজ করবো, 2000 কত সাল, 17 সাল। আমাদের প্রশ্নটার সাল দেওয়া আছে, যা দেওয়া থাকে তাই লিখবো, 17 সাল লিখলাম। লেখার পর প্রথম লিখবো ডিসেম্বর কত 10, ডিসেম্বর 10 লিখলাম। লেখার পর কি লিখবো, প্রথমত লিখবো মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে, মানে পার্সোনাল ইউজের কারণে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। আচ্ছা, তারপর এটা লেখার পর এই যে লাইনটা যেখানে গিয়ে এসেছিলো ওই লাইন সোজা আমরা টাকার অ্যামাউন্টটা দিয়ে দিব, কয় টাকা, 40,000 টাকা। তারপর দ্বিতীয়ত হয় ডিসেম্বর কত, 15 তারিখ। ডিসেম্বর 15 তারিখে কি দাঁড়ালো, আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ, মানে অর্ডার করছে, এখন আসবাবপত্র কিনে নাই, তার মানে এই জিনিসটা আমরা এখানে লিখে দিতে পারি, আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। কয় টাকার আসবাবপত্র কেনার কথা ছিল, 40,000 টাকা, না 45,000 টাকা। তাহলে 45,000 টাকার পরিমাণটা আমরা এখানে বসে দিলাম। ওকে, তারপর এই দুটোটা অ্যামাউন্ট আমরা যোগ করে দিব, যোগ করে দ্বিতীয় টাকার করে দ্বিতীয় কলম আমরা বসে দিব। তাহলে 45,000 চলে যোগ করলে কত হয়, 85,000 টাকা। 85,000 টাকা নিচে আমরা কি দিব, এই জেটটা সমাপ্তি জের বলা হয়, এই জেরের চিহ্নটা আমরা দিয়ে দিব। প্রত্যেকটা লেনদেন সম্পূর্ণ হওয়ার পর আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে সমাপ্তি জের এটা ব্যবহার করতে হবে, কারণ এখানে এই সমাপ্তি জের দেওয়ার ফলে আমাদের যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে আর কোনো লেনদেনের কোনো কাজ নাই। ওকে, তারপর তাহলে আমরা এই যে এই কাজটা করলাম, এই কাজের মাধ্যমে আমাদের কী হয়ে গেল, 1 নম্বর প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আমরা 2 নম্বর প্রশ্নে আসতে পারি। 2 নম্বর প্রশ্নে কি আসছে, 2 নম্বর প্রশ্ন হলো ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণসহ তার ব্যাখ্যা। আচ্ছা, তাহলে এই যে আমি গত ক্লাসে তোমাদেরকে এখানে একটা হিসাব সমীকরণ দেখিয়েছিলাম। হিসাব সমীকরণ ছিল কি, L+OE। এই হিসাব সমীকরণের কথা আমাদের জানা আছে হয়তো। এই হিসাব সমীকরণে আমরা কি পেয়েছিলাম, ছিল আমাদের জন্য অ্যাসেট সম্পদ, কি ছিল, অ্যাসেট ছিল, আর L ছিল দায় ছিল, লায়াবিলিটিস ছিল। তারপর ওই মানে কি ছিল, অনার ইকুইটি, মালিকানা সত্ত্ব ছিল, অনার ইকুইটি। তাহলে এখন আমরা এই যে এই 2টা লেনদেন ছাড়া কত 10 আর 15 তারিখের লেনদেন ছাড়া বাকি যে লেনদেনগুলো আছে আমাদের, ওই লেনদেনগুলোকে এই সমীকরণ পদ্ধতিতে আমরা কি করব, কারণ সহ তার ব্যাখ্যা করব। কেন হলো, কারণটা হলো যে এই যে প্রত্যেকটা লেনদেন, আমি বলেছিলাম প্রত্যেকটা লেনদেন এই হিসাব সমীকরণে যে কোনো 2টা অবস্থার কি আনবে, পরিবর্তন আনবে। যদি 2টা অবস্থার পরিবর্তন আনে তাহলে অবশ্যই এটা হিসাব সমীকরণে প্রভাবিত হবে, আবার সেটা কি হবে, লেনদেন হবে। তাহলে ঠিক আছে, আমি প্রথমত
ক নাম্বার প্রশ্নটা লিখে নিচ্ছি। ক নাম্বার প্রশ্নটা আমি লিখে নিচ্ছি এখানে। ক নাম্বার প্রশ্ন কি দাঁড়ালো, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণসহ ব্যাখ্যা। আচ্ছা, তো এই কাজটা করার জন্য আমাদের যে গড়টা করতে হবে, তাহলে গড়টা একটু আমরা দেখিনি প্রথমত কীভাবে করতে হবে। প্রথমত আমরা একটা বক্স করে ফেলবো, করার পর এদিকে আমরা একটা তারিখের জন্য গড় নিব, তার এদিকে একটা গড় নেব লেনদেন কিনা বা লেনদেন, আর এটা হচ্ছে হিসাব সমীকরণ। এই যে হিসাব সমীকরণ এটা, তাহলে এখানে কি লিখলাম, তারিখ, এখানে লিখবো লেনদেন, এখানে লিখবো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা। সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা। আচ্ছা, এটা লেখার পর আমরা প্রথমত এই যে কাজটা আসছে আমাদের, এই যে লেনদেনগুলো দেওয়া আছে আমাদের, এখান থেকে আমরা 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ আর 20 তারিখ, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, এই 5টা লেনদেনের কারণগুলো আমরা এখানে কী করবো, ব্যাখ্যা করব। এই যে হিসাব সমীকরণে প্রভাব ফেলবে সেই প্রভাবটা আমরা একটু দেখাবো। তাহলে প্রথমত যদি ডিসেম্বর 1 তারিখের দিকে তাকাই, তাহলে আমি বলতে পারি ডিসেম্বর 1, আগে সালটা ইউজ করবো, সাল লিখলাম ডিসেম্বর 1, এটাকে আমরা লেনদেন বলতে পারি। কি বলতে পারি, লেনদেন। কারণ কি হবে, এটা হচ্ছে হিসাব সমীকরণে ইকুয়াল টু এল প্লাস ওই ই সমীকরণে কি পরিবর্তন আসছে সেটা আমাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমি গত ক্লাসে বলেছিলাম যে যদি ব্যবসায় বিনিয়োগ করা হয়, আমাদের এই সমীকরণটা 4টা জিনিস দ্বারা, 4টা বিষয় দ্বারা কী হয়, প্রভাবিত হয়। একটা হলো বিনিয়োগ, আরটা হচ্ছে আয়, আরটা হলো ব্যয়, আরটা হলো কি, উত্তোলন। বিনিয়োগ, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টা বিষয় দ্বারা আমাদের হিসাব সমীকরণটা কী হয়, প্রভাবিত হয়। তাহলে আমরা আমাদের এই যে রিফাত এন্টারপ্রাইজের লেনদেনের প্রথম ডিসেম্বর 1 তারিখ, এটার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে কি হলো, যখন সে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তার মানে এখানে ব্যবসায় কী করলো, সে বিনিয়োগ করলো, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে কী বললো, বিনিয়োগ বললো। তো যখন ব্যবসা, তোমরা একটা কথা বিষয় মাথায় রাখবা, যখন ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগটা বেড়ে যাবে, বিনিয়োগ বাড়লে হিসাব সমীকরণের সম্পদ এটা বাড়বে, সাথে সাথে মালিকানা সত্ত্ব ওইটা বাড়বে। বিনিয়োগটা যেভাবে হোক, বিনিয়োগটা যদি তোমার নগদ টাকা হতে পারে, ব্যাংক জমা হতে পারে, তারপর তোমার বিভিন্ন ধরনের স্থায়ী সম্পত্তি হতে পারে, পণ্যদ্রব্য হতে পারে, যখন তোমার বিষয়টাতে কী পারবে, যখন নগদ টাকা নিয়ে শুরু করবে, ব্যাংক জমা নিয়ে শুরু করবে, বা যাবতীয় সম্পত্তি নিয়ে যখন শুরু করবে, তখন হিসাব সমীকরণে এটা বাড়বে এবং মালিকানা সত্ত্ব ওইটা বাড়বে। কিন্তু এখানে যখন পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হবে, এখানে একটু করে কি আছে, একটু করে সমস্যা আছে। সমস্যা হলো যে এটাতে গিয়ে কি হয়, যখন পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয়, তখন মূলত পণ্যদ্রব্যগুলোকে কিনে এনে ব্যবসাটা শুরু করতে হয়। যখন ব্যবসাটাতে পণ্য কিনবে, তখন একদিকে মূলধনটা বাড়বে আর একদিকে মূলধনটা কমবে। জাস্ট এই কাজটা করবো। এটা সম্পত্তির দিকে কোনো প্রভাব নাই, শুধুমাত্র মূলধনের সাথে একবার যোগ করব, মূলধন থেকে একবার কী করবো, বিয়োগ করব। আচ্ছা, আমরা প্রথম লেনদেনের দিকে, প্রথম কোটার দিকে যখন তাকাই, তখন কি পেলাম, এটা বিনিয়োগ করা হলো, ব্যবসা শুরু করা যেহেতু হলো, এটা বিনিয়োগ করা হলো। আর বিনিয়োগ করা হলে কি লিখতে পারি আমরা, ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণে সম্পদটা লিখতে পারি, অথবা আমরা নগদ লিখতে পারি। নগদ কথাটা লিখে যাই, নগদ এবারে এবং মালিকানা সত্ত্ব বা মূলধন বলতে পারি আমরা, এটা মালিকানা সত্ত্ব বা মূলধন ওইবারে। জাস্ট অ্যাডটুকু লিখলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, যখন ব্যবসায় বিনিয়োগ করলো, ব্যবসায়ী বিনিয়োগ করার ফলে আমাদের হিসাব সমীকরণের কী হলো, সম্পদ বা নগদ বাড়লো এবং মালিকানা সত্ত্ব বা মূলধন ওইটা বাড়লো। এবার আমরা এই বরাবর একটা কলাম টেনে দিব। কলাম টানার পর পরবর্তীতে আমরা কোথায় যাব, এই যে 3 নাম্বার যে কাজ, ওইখানে যাব আমরা। 3 নাম্বার কাজে যদি যাই, 3 নাম্বার তারিখে ডিসেম্বর 3, আমরা এখানে ডিসেম্বর 3 লিখতে পারি, লিখলাম।
এটা ব্যাংকে কি করা হলো, ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব করা হলো। আচ্ছা, যখন ব্যাংকে হিসাব নিয়ে টাকা দিয়ে যখন নগদ টাকা দিয়ে যখন হিসাব করলো, এখানে ব্যাংকে নগদ টাকাটা বাড়লো, সাথে সাথে ব্যাংকে যখন নগদ টাকা দিয়ে দিলাম তখন সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি চলে গেল, নগদ টাকাটা চলে গেল। তার মানে একদিকে সম্পদ বাড়লো আর একদিকে সম্পদটা কমলো। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি কি, লেনদেন। এটাও কি লেনদেন লিখবো, লেখার পর এখানে কি লিখবো, ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণে তাহলে ব্যাংকে যখন জমা দিলাম, কিসে জমা দিলাম, ব্যাংকে, ব্যাংক নামক সম্পদ বাড়লো, সম্পদ ব্যাংক, সম্পদ অথবা ব্যাংক যে কোনো একটা লেখা যায়, বাড়ে এবং সম্পদ বা নগদ কমে। তাহলে এটা হলো আমাদের 3 তারিখের লেনদেনের কারণ। যে 3 তারিখের লেনদেন দ্বারা কী হলো, আমার হিসাব সমীকরণ প্রভাবিত হয়ে গেল। হিসাব সমীকরণে কী বাড়লো, তোমার যে ব্যাংকে যখন টাকা জমা দিলাম, ব্যাংকে কী বাড়লো, টাকা বাড়লো, মানে সম্পদ এটা বাড়লো, সাথে সাথে কী বাড়লো, সাথে সাথে তোমার নগদ টাকা বা সম্পদ নগদটা কমে গেলো। তাই আমরা এটাকে কী বলতে পারি, লেনদেন বলতে পারি। ওকে, এখন আমরা 5 তারিখে যাব, 5 তারিখের বিষয়টাতে। আচ্ছা, 5 তারিখের বিষয়ে যখন যাব, আমরা একটু উপর থেকে মুছে নিই। তাহলে আমাদের 3 তারিখ পর্যন্ত হয়ে গেল। এখন ডিসেম্বর 5 তারিখে যদি যাই, লিখি এখানে ডিসেম্বর 5 তারিখে, এটাও আমাদের জন্য লেনদেন। কারণটা সমীকরণ পদ্ধতিতে আমরা কী করবো, ব্যাখ্যা করবো। এই যে এখানে কি করা হলো, দ্বারে পণ্য ক্রয় করা হলো। যখন পণ্যটা ক্রয় করলাম, তার মানে এটা হলো ব্যয়। আমার ওই যে গত ক্লাসের ধারণা দেখে তোমরা এখানে একটু ধারণা নিতে পারো যে হিসাব সমীকরণ প্রভাবিত হয় কয়টা বিষয় দ্বারা, 4টা বিষয় দ্বারা। একটা হলো আয়, বিনিয়োগ, আরটা হলো আয়, একটা হলো ব্যয়, একটা হচ্ছে কি, উত্তোলন। তাহলে এই যে দ্বারে যখন পণ্য ক্রয় করলাম, ক্রয় করলে মূলত আমাদের কী হয়, ব্যয়টাই হয়। তাহলে ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে আমাদের মাথায় রাখতে হবে যখন ব্যয়টা হবে, ব্যয়টা কেমনে হলো, ব্যয়টা মূলত 3 ভাবে হয়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ব্যয়টা নগদে হয়, চেকে হয় আর দ্বারে হয়। যখন ব্যয়টা নগদে হবে বা চেকে হবে, নগদে আর চেকে যখন হবে, তখন তোমার মূলধনটা কমবে এবং সম্পদ কমবে। নগদে করলে নগদ কমবে আর চেকে করলে ব্যাংক কমবে। তাহলে ব্যয় হলে কমবে, অলওয়েজ ব্যয় হলে সম্পদও কমবে, মূলধনও কমবে। কিন্তু যখন ব্যয়টা দ্বারে হবে, তখন কিন্তু সম্পদ কমবে না। এটা তো সম্পদের কোনো কি নাই, প্রভাব নাই। তার মানে তখন কি দাঁড়াবে, তখন যে ওই তৃতীয় পক্ষ লায়াবিলিটিস, দায়টা বেড়ে যাবে। তার মানে মূলধন কমবে এবং দায়টা বাড়বে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই 5 নাম্বার লেনদেনের জন্য লিখতে পারি, ঘটনার জন্য লিখতে পারি ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণে দায় এল বাড়ে এবং মালিকানা সত্ত্ব ওই কমে। 5 তারিখ শেষ। তাহলে 5 তারিখ লেনদেনটা আমাদের কাছে পরিষ্কার হলো। এখন আমরা 7 তারিখ লেনদেনের দিকে যাব। 7 তারিখের লেনদেনটা যদি আমরা তাকাই এটার দিকে, তাহলে এখান থেকে কি পাই দেখি একটু করে। 7 তারিখের লেনদেনের দিকে যাও। 7 তারিখের লেনদেনটা কী বলো, নগদে পণ্য বিক্রয়। আচ্ছা, বিক্রয় তার মানে আয় হলো। আমি লেনদেনটা দেখেই বুঝতে পারবো, ঘটনা দেখে বুঝতে পারবো আমার কি হচ্ছে, লেনদেনটা দিয়ে কি হচ্ছে বা ঘটনা দিয়ে আমার কি হচ্ছে। যেহেতু এগুলো আমি লেনদেন বলছি, কারণ লেনদেন নয় সেগুলো তো প্রথমত আমরা কি করে ফেললাম, চিহ্নিত করে ফেললাম। চিহ্নিত করে এটার পরিমাণ আমরা ক নাম্বারে করে ফেললাম। আর বাকি যেগুলো আছে ঘটনা, সবগুলো হলো আমাদের জন্য লেনদেন। আমি সেই জন্য এগুলোকে লেনদেন বলছি। তাহলে এই যে নগদে পণ্য বিক্রয় করা হলো কয় টাকা, 45,000 টাকা। তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারি, 7 তারিখটাকে আমরা লেনদেন বলতে পারি, লেনদেন। এটার কারণটা কি, এটা হলো যে ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণে এই যে বিক্রয় করলাম, বিক্রয় করলে বিক্রয়টাও, ওই যে বিক্রয়টা হলো আয়, আয়টাও মূলত আমাদের 3 ভাবে হয়, নগদে হয়, চেকে হয় আর দ্বারে হয়। নগদে চেকে দ্বারে, নগদে চেকে দ্বারে বা বাকিতে। তাহলে আয়টা যেমনে হবে হোক, আমাদের মাথায় রাখতে হবে যখন আয় হয়েছে তখন হিসাব সমীকরণের সম্পদটা বাড়বে এবং মালিকানা সত্ত্বটা বাড়বে। তাহলে এখানে সম্পদ বলতে মূলত 3টা বিষয় আমার কাছে। একটা হচ্ছে নগদ সম্পদ, আরটা হচ্ছে ব্যাংক নামক সম্পদ, আরটা হলো কি, দেনাদার নামক সম্পদ।
যখন নগদে বিক্রি করা হবে নগদ সম্পদ বাড়বে, যখন চেকে বিক্রি করা হবে তখন ব্যাংক সম্পদ বাড়বে, আর যখন দাঁড়ে বিক্রি করা হবে তখন দেনাদার নামক সম্পদ বাড়বে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখে লিখতে পারি এই যে বিক্রয়টা এখানে যেহেতু চেকের কথা উল্লেখ নেই এবং দাঁড়ে বা বাকিতে কোনো কথা উল্লেখ নেই, তাহলে এটা নগদে, এবং নগদ কথা অলরেডি উল্লেখ আছে প্রশ্নটার মধ্যে কি আছে, নগদে পণ্য বিক্রয়, তাহলে এটা নগদে করা হলো। যেহেতু নগদে করা হলো তাহলে আমার হিসাব সমীকরণের সম্পদ নগদ এ বাড়বে এবং সাথে সাথে মালিকানা সত্ত্ব কি বাড়বে, ওই বাড়বে। তাহলে এ প্লাস ওই সমীকরণে এল প্লাস ওই সমীকরণে কি লিখতে পারি আমরা, নগদ সম্পদ, সম্পদ নগদ এ বাড়ে, সম্পদ বা নগদ এ বাড়ে এবং মালিকানা সত্ত্ব বা মূলধন বলতে পারি ওই বাড়ে। তাহলে আমাদের 7 তারিখের লেনদেনটা কমপ্লিট হলো। কেমনে হলো, যে এই যে এটা বিক্রি করলাম, বিক্রির মধ্যে আমার কি হলো, প্রতিষ্ঠানের আয় হলো, রিফাত এন্টারপ্রাইজের আয় হলো, আয় হওয়ার কারণে কি বললো, তো আমার হিসাব সমীকরণটাতে সম্পদ বা নগদটা বাড়লো, সাথে সাথে মালিকানা সত্ত্বটাও বেড়ে গেলো। তাহলে আমাদের আরেকটা ঘটনা বা লেনদেন বাকি রয়ে গেলো, সেটা হলো ডিসেম্বর কত, 20, ডিসেম্বর 20টা একটু দেখি। ডিসেম্বর 20-এর দিকে তাকালে এখানে কি বললো, এখানে হলো পাওনাদারকে পরিশোধ। আচ্ছা, পাওনাদারকে কী করা হলো, পরিশোধ করা হলো। তাহলে যখন পাওনাদারকে পরিশোধ করলাম তার মানে এই থেকে বোঝা যাচ্ছে যে কি আমার ব্যবসায় দায় ছিল, দায়টা কমে গেছে, মানে পাওনাদার নামক কেউ একজন আমার কাছে টাকা পাইতো, মানে রিফাত এন্টারপ্রাইজের কাছে টাকা পাইতো, সে আর দাবি করতে পারবে না টাকাটা। সাথে সাথে কি হলো, এই রিফাত এন্টারপ্রাইজ থেকে নগদ কত টাকা চলে গেল, 15,000 টাকা চলে গেল। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, এটাকে লেনদেন লিখি, লেনদেন করে আমরা লেনদেন বসে দিই। তারপরে এখানে কি লিখবো, ইকুয়াল টু এল প্লাস ওই সমীকরণে দায় এল কমে যাবে, কেন পরিশোধ, পাওনাদারকে যখন পরিশোধ করবে সোজা হচ্ছে কথা, পাওনাদার নামক দায়টা কমে যাবে এবং নগদ বা সম্পদ নগদ কমে, সম্পদ নগদ কমে, এতটুকুই। জাস্ট আমরা যদি এই কাজটা করি, আমরা এই যে 4 নাম্বারের এই যে প্রথম আমাদের ক নাম্বার যেটা প্রশ্ন ছিল ওইটার মার্ক হচ্ছে হলো 2, তোমরা এটা জানো, সবাই অবগত আছো। এবং ক নাম্বার প্রশ্নে হলো 4, গ নাম্বার প্রশ্নে হলো কত, 4। তার মানে আমরা এই ক নাম্বার কাজটা করলে এতটুকু কাজটা করলে আমরা 2 নাম্বার এখান থেকে একদম অ্যাচিভ করে ফেলতে পারবো। তারপর ক নাম্বারে এই যে নিয়মটা দেখালাম ওই নিয়মটা থেকে যদি আমরা একটু ফোকাস রাখি আর ভালো করে যদি একটু বুঝি, তাহলে হয়তো আমাদের এই টাইপসের প্রশ্ন আসলে, এই ধরনের যখন প্রশ্ন হবে, তাহলে এখান থেকে 4 নাম্বার আমরা অ্যাচিভ করে নিতে পারবো। আর এই 4 নাম্বার অ্যাচিভ করা তেমন একটা কষ্ট হবে না আমাদের জন্য, যেহেতু মূলত প্রশ্নগুলো এই ক্যাটাগরিতে হবে, এখানে এই ক্যাটাগরির প্রশ্নগুলো এখান থেকে আসবে, আর আমরা এভাবে করে এই ক এবং খ এর সমাধানগুলো দিতে পারবো। শিক্ষার্থীরা, আজকের মতো এতটুকুই আজকের ক্লাসে। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে হয়তো তোমরা যদি এখান থেকে যদি আউটপুটটা পেয়ে থাকো, আমার মনে হয় আউটপুট পাবে, 100% আউটপুট আসবে তোমাদের। আর আউটপুট পাওয়ার পর তোমরা কী করবো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং সাথে একটা লাইক কমেন্ট দিবা এবং পারলে আমাদের এই চ্যানেলটাকে একটু শেয়ার করে দিবা। এতটুকু রেখে আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত করছি। এবং তোমরা এখানে প্রত্যেকটা স্টেপে তোমরা কাজগুলো করে যেতে পারো। আর যদিও এখানে তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে আমাকে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান দিতে। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই।